আরেকটা খবর যেটা নতুন, বোধহয় দেশেই এটা প্রয়োজন, স্পটেড গার্বেজ ব্ল্যাক স্পট অর এ গার্বেজ ড্যাম। অর্থাৎ আমাদের উইক লং যে গার্বেজ ড্রাইভ আমরা একটা দেব, এটার যে কোনো লোক তারা যদি ওইখানে অ্যাক্সেস করতে পারে, অ্যাক্সেস করতে পারলেই ব্ল্যাক স্পট হবে এবং সেটা আমরা তাড়াতাড়ি ম্যাজিক ম্যানের থ্রু দিয়ে আমরা পরিষ্কার করে দেবো। তাহলে কলকাতায় কোথাও গার্বেজ পড়ে থাকলে সাথে সাথে আমাদের কাছে খবর চলে যায়। এটা ডিটেলসটা আমি আমার বন্ধু, আমার এমএমআইসি যিনি SWM দেখেন, তাকে বলবো এই ডিটেলসটা বলবার জন্য। আমরা কলকাতাকে সম্পূর্ণ জঞ্জাল মুক্ত করার জন্য, কলকাতার কোথাও যদি জঞ্জাল জমা থাকে তাহলে আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি 9073367883। আমি আবার রিপিট করছি 9073367883। এই নাম্বারে যদি আপনারা ছবি তুলে আমাদেরকে পাঠান তাহলে সাথে সাথে আমরা এই ভালনারেবল পয়েন্টগুলোর থেকে ময়লা তুলে দেব। এটা আমাদের চালু হচ্ছে আমাদের ফ্রম 28/5/2025 থেকে 3/6/2025 এই 7 দিনের একটা বিশেষ প্রোগ্রাম আমরা রাখছি। কলকাতার 144টা ওয়ার্ডে এটা যিনি হবে, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যখন ছবি দেবেন সাথে সাথে ওই দিনে আওয়ার আমরা সেটা পরিষ্কার করে দেবো। সাধারণত কলকাতায় কোথাও জঞ্জাল নেই, কিন্তু কোনো কোনো জায়গায় দেখা যায় পুরনো জঞ্জাল বা বিভিন্ন সময় জঞ্জাল পড়ে থাকে। তাই জন্য কলকাতার নাগরিকদের জন্য আমরা একটা এই নাম্বারটা বিশেষভাবে দিলাম যে এইরকম যদি কোনো স্পট থাকে আপনারা ছবি তুলে সাথে সাথে পাঠান। আমাদের ডেটটা হলো 28/5/2025 থেকে 3/6/2025, একটা 1 সপ্তাহের স্পেশাল ড্রাইভ। এই ড্রাইভ সবসময় কলকাতায় চলে আমাদের। এইটা একটা স্পেশাল ড্রাইভ, যে কোনো ব্ল্যাক স্পট বা যেখানে এরকম ময়লা পড়ে আছে। অনেক সময় আছে যে তারা এসে পরিষ্কার করে, আমরা রাস্তায় ঝাড় দিয়ে পরিষ্কার করি। ভ্যাট মানে আমাদের যে বিনগুলো আর কি, কম্প্যাক্টার বিন থেকে আমরা ওগুলোকে নিয়ে গাড়িতে করে, ব্যাটারিতে গাড়িতে করে কম্প্যাক্টারে ভরি। কিন্তু তার মধ্যেও দেখা যায় যে কিছু র্যাক পিকার্স তারা যেটাকে তুললো, প্লাস্টিকটাকে তুলে নিল, বাদ বাকি যেটা লাগলো না সেটা রাস্তার ধারে ফেলে দিল। অনেকে প্রাইভেট যারা বড় বড় হাউজিং পরিষ্কার করার যারা কন্ট্রাক্ট পায়, তারা অনেক সময় নিয়ে রাস্তার ধারে রেখে দিয়ে চলে যায়। এইগুলোকে আমরা ব্ল্যাক স্পট হিসেবে গণ্য করছি। এইগুলোকে আমরা একটা উইক আমরা প্রথমে আমাদের এমএমআইসি কনজারভেন্সি নেতৃত্বে এবং আমাদের ডিজি কনজারভেন্সি, যাকে আমি ম্যাজিক ম্যান বলি, এনার মাধ্যমে আমরা এই একটা সপ্তাহ আমরা করব। তারপর এটা যাতে কন্টিনিউয়েশন হয় সেটা আমরা লক্ষ্য রাখবো, যে ব্ল্যাক স্পট হোয়াটসঅ্যাপের মাঝখানে দিন এবং সাথে সাথে এটাকে পরিষ্কার করার। আপনার যে কোনো হোয়াটসঅ্যাপে ছবি দেওয়ার 4 ঘন্টার মধ্যে আমরা পরিষ্কার করে দেবো। প্রথম 2 ঘন্টার মধ্যে আমরা কনসার্ন ব্যুরোতে পাঠিয়ে দেবো সেইটা, এবং তারপরে 2 ঘন্টা, মানে কেউ ছবি জমা দিলে তার 4 ঘন্টার মধ্যে সেই স্পট পরিষ্কার হয়ে যাবে। এইটা একটা আমরা প্রোগ্রাম করছি, স্পেশাল প্রোগ্রাম ফর 1 উইক। এটা দেখে নিয়ে এই প্রোগ্রামটা এখনো চলছে, কিন্তু এটা 1 উইক আমরা দেখে নিয়ে তারপরে করাচ্ছি। আমি তো সেদিন যাচ্ছিলাম নর্থ ক্যালকাটায় মিটিং করতে, একটা পার্কের সামনে দেখলাম নোংরা পড়ে আছে। যেহেতু 4 ঘন্টার কথা বলছে, আমি গেলাম, যে ওখানে 1 ঘন্টা মিটিং করে চলে এলাম, দেখলাম যে ভ্যানিশ হয়ে গেছে। সুতরাং এটা 1 ঘন্টায় ওরা করে দেয়, এটা ও বেশি করে 4 ঘন্টা সময় নিয়ে যাচ্ছে। যেটা আমাদের লোক যাচ্ছে, আমাদের লোক করছে, কিন্তু ইভিনিং এর দিকে কিছু কিছু জায়গায় আছে যেখানে আনআইডেন্টিফাইড লোকেরা নোংরা ফেলে দিয়ে যাচ্ছে। কলকাতা দেখতে খারাপ লাগছে। যেরকম সেদিন একটা হয়েছে, প্রথম বৃষ্টি হলো, আমি বউবাজার দিয়ে আসছিলাম, জল জমে গেল। আমি কি হলো, জলটা জমে গেল কেন বউবাজার স্ট্রিটে, ঠিক লালবাজারের আগে। আমি নেবে আমার ওই ছাতা যেটা ছিল, ছাতাটা দিয়ে আমি ওই নালাগুলোকে এরকম করে তুললাম, ওই প্লাস্টিকগুলোকে তুললাম, হু করে জলটা চলে গেল। মানে এই যে দোকানদারগুলো আর কি, তারা প্লাস্টিকগুলো রাস্তায় ফেলে দিচ্ছে এবং পরবর্তীকালে জলটা জমছে।
কিন্তু একটা ছাতার একটা পেছন দিকটা দিয়ে আমি জাস্ট ওটাকে ছুড়লাম, হু করে জলটা চলে গেছে। এই যে মানুষেরও দায়িত্ব নেওয়া উচিত যে আমি প্লাস্টিকটা রাস্তায় ফেলবো না, একটা বিনে গিয়ে ফেলে দিই, আমি একটা নিজের কোনো একটা এতে রেখে দিই, বা যখন বিসেল দিচ্ছে তখন ফেলি। আর কিছু কিছু আছে এখানে র্যাক পিকার্সের নামে প্লাস্টিক স্ক্র্যাপ ট্রেডার্স, তারা কলকাতাকে নোংরা করছে। এইসব স্ক্র্যাপগুলো গরিব মানুষকে হয়তো সামান্য কিছু দিচ্ছে, এইগুলোকে নিয়ে রাখছে এবং সেখান থেকে যেটা দরকার হচ্ছে নিচ্ছে, বাকি রাস্তায় ফেলে দিচ্ছে। এইগুলোর জন্য এই প্রোগ্রামটা করছি। এটা দেখে আমরা একটা স্টাডিও করব যে কি কি স্ক্র্যাপ পাওয়া যাচ্ছে, কি কি পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী আমরা পরবর্তীকালে আবার প্রোগ্রামগুলোকে চেঞ্জ করতে থাকবো। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী অনেক ঠিকা প্রজা ঘুরে বেড়াচ্ছেন যারা ঠিকা অন্তর্ভুক্ত হতে পারছেন না। জমিটা ঠিকার, কিন্তু তাদের নিজেদের যে দলিল এগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, করতে পারছেন না। সেটার জন্য আমাদের একটা ফর্ম আমরা ছাড়ছি 2রা জুন থেকে। প্রত্যেকটা বড় অফিসে সেই ফর্মটা থাকবে। 6 মাসের জন্য আমরা এটা শুরু করছি। সকাল 11টা থেকে 3টে পর্যন্ত ফর্ম নেওয়া এবং তারপর তাদের জমা দেওয়ার টাইমের জন্য টোকেন দেওয়া থাকবে। সেই টোকেন অনুযায়ী তারা জমা দেবে সব দিন। কিন্তু যে ফর্ম নেবে তার পরিচয়পত্র লাগবে। এই নয় যে দালাল যাতে ঢুকে না যায়। আমি ঠিকা প্রজা, আমাকে নিজেকে আসতে হবে পরিচয়পত্র নিয়ে। ফর্মের মধ্যে সেই নামটা লিখে পরিচয়পত্র দিয়ে দেবো, তাকেই জমা দিতে হবে, যাতে দালাল চক্র না হয়। এর বিজ্ঞপ্তিটা কালকে আমরা বার করব, সব কাগজেও থাকবে। আর আমাদের বস্তিতে বা বড় অফিসে, ওয়ার্ড অফিসে এই বিজ্ঞপ্তিগুলো থাকবে, যাতে আমরা এই ঠিকা পূজা অন্তর্ভুক্তিকরণ এইটা আমরা করছি। সব ঠিক আছে না, কারণ আমাদের তারক সিং সাহেব করেছে 20 লক্ষ টন। আমি আসার পর থেকে নিয়ে 20 লক্ষ টন পলি পরিষ্কার হয়েছে। অ্যাবনর্মাল বৃষ্টি যদি হয় 4 থেকে 5 ঘন্টা, আর নর্মাল বৃষ্টি হলে 1 মিনিটের জন্য জল জমবে না। কলকাতা আমরা যেটা ঠনঠনিয়া, কালীবাড়ি আর খিদিরপুর, বেহালার কিছু অংশ, এটা আমাদের কাছে ছিল জল জমার হটস্পট। একটা লো এলাকায় জল জমলো আলাদা কথা, যে কোনো ডাউন এলাকা আছে জল জমছে। এই জায়গাগুলোর মধ্যে খিদিরপুরের জল ভ্যানিশ হয়ে গেছে, আর টোটাল খিদিরপুরে আর জল জমে না। 4টে পাম্পিং স্টেশন হয়েছে। আমাদের ওই পার্কটার নাম কি যেখানে আমাদের হচ্ছে, না ঋষিকেশ পার্কে আমাদের একটা পাম্পিং স্টেশন হচ্ছে। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি শেষ হবে। যদিও আমরা পলিটা হওয়ার পথে আমার স্ট্রিট, ওই ঠনঠনিয়া, কালীবাড়ি, এগুলো আমরা জল কমে গেছে। আর একটা হয় যে যেহেতু থাকে, অনেক সময় হাই টাইড থাকে, সেই সময় জল ব্যাকফ্লো করে, সেই জন্য পাম্পিং স্টেশনগুলো চালানো যায় না, কারণ পাম্পের ভেতরে জল ঢুকে যায়। লো টাইড হওয়ার পরের থেকে 2 ঘন্টা লাগবে আমাদের সব জল বার করে দিতে। সেইগুলো 4 থেকে 5 ঘন্টা আমরা, যদি অ্যাবনর্মাল বৃষ্টি হয় তাহলে, আর যদি নর্মাল বৃষ্টি হয় কোথাও জল জমবে না। 31শে জুলাই ওদের লাস্ট ডেট। কোথায় কেআইবি চিফ বসে আছে? 31শে জুলাই লাস্ট ডেট ওনার কাছে। তারপর আমি শুনবো না যে ওইটা ড্রেনেজ, এসব শুনবো না। ওনার কাজ যেগুলো পুরনো কাজ, নতুন আবার আরেকটা কাজ ধরছে যেটা পুরনো কাজ, সেই কাজ 31 তারিখের মধ্যে উনি আর আমাদের রোডস আছেন, কি নাম, সুকান্ত, এনাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে সব রাস্তা শেষ করে দিতে হবে। 31শে জুলাইয়ের পরে 1 আগস্ট আমার মেয়ের জন্মদিনের দিন আমি বেরোবো। একটা রাস্তা যদি খারাপ থাকে, আই উইল সাসপেন্ড দ্য ডিউটি। আগের বারও সেরকম জল জমে, অ্যাবনর্মাল জলে, ওই যেটা বললাম 2-3 ঘন্টা 4 ঘন্টা। আমরা তো কালকে ব্যাঙ্গালোরের ছবি দেখছিলাম, মারাত্মক জল জমেছে, যেটা হাইটেক সিটি কানপুর, সেখানে মারাত্মক জল জমেছে, ফ্লাড হয়ে গেছে।
আশা করি কলকাতায় এরকম কোনোদিন হবে না। আমরা তো লোটেক, তাই আমাদের এরকম হবে না। আমরা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ওইসব হাইটেক সিটি অত টাকা পাই না, কিন্তু তার মধ্যে আমাদের নিজেদের যা আছে তাতে আমরা করে যাচ্ছি। প্লাস্টিকটা করে হচ্ছে আমাদের পিসিবিকে বলেছি যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক এইটার ব্যাপারে আর একটু স্ট্রিক্ট হবার জন্য। এখন যেটা আছে বাগরি মার্কেট আর ওই সংলগ্ন এলাকায় নেপাল থেকে মাল আসছে। নেপাল, ভুটান, মানে আমি জানি না ওই দিকে বর্ডার, নেপাল দিয়ে শুনেছি, এটা মানে আমার শোনা কথা, যে ওখান থেকে এসে এখানে বিক্রি হচ্ছে। এগুলো সিএসসি কে নিয়ে পিসিবি ফ্যাক্টরিগুলোকে কেটে দিয়েছিল লাইন, যারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক করে। এখন বাইরে দিয়ে এসে বা অন্যান্য স্টেট থেকেও আসছে, এখান থেকে এসে এখানে বিক্রি হচ্ছে বাইরে। আমি পিসিবিকে অনুরোধ করবো যে এগুলো যেগুলো হাব সেগুলোকে বন্ধ করতে। কারণ কি হয়, আমার পাড়ায় আমার ডিমের দোকান, মাংসের দোকান, সবজির দোকান, এখানে কি হয়, সাইকেল ম্যান থাকে, তারা এখান থেকে প্লাস্টিকটা কিনে সেখানে ওখানে 1 কিলো 2 কিলো 1 কিলো 2 কিলো করে দোকানে দোকানে সাপ্লাই করে। তো যদি এখানেই বন্ধ হয়ে যায় সিঙ্গেল ইউজ, তাহলে ওরা ওই সাইকেল ম্যানগুলো আর পাবে না, যারা স্মল ট্রেডার যারা নিয়ে যাচ্ছে। সেই জন্য এই হাবগুলোকে পুলিশের সাহায্য নিয়ে এই হাবগুলোকে পিসিবিকে রেড করার কথা। এটা আমাদের কলকাতা অ্যাক্টে, মানে মিউনিসিপ্যাল অ্যাক্টের মধ্যে আমাদের নেই। আর মিউনিসিপ্যাল অ্যাক্টের বাইরে গেলে আবার হাইকোর্টের ধমক খাবো। চরিয়ালের অনেকগুলো খাল পরিষ্কার করে দিয়েছে ইরিগেশনের 3টে খাল বাদ দিয়ে সব খাল হয়ে গেছে। এবছর আরো 3টে খালও হয়ে যাবে। ইরিগেশনের সাথে আমাদের রেগুলার মিটিং হয় এবং ইরিগেশন ডিপার্টমেন্টকে ধন্যবাদ, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, যে তারা কলকাতা জল যন্ত্রণার থেকে বাঁচানোর জন্য, নিশ্চয়ই কলকাতা এগুলো ভেতরে আমরা করছি, কিন্তু জলটা বহন করবে তো ইরিগেশন, সেটা একদম রিমার্কেবল কাজ করেছে। এবং আরেকজনকে ধন্যবাদ, সেটা হচ্ছে আমাদের এমএমআইসি তারক সিং, একটা এই বয়সে একটা রিমার্কেবল দৌড়দৌড়ি করে কাজ করছে। আমরা এখন তারক সিংকে নতুন চ্যালেঞ্জ দিয়েছি, পাতিপুকুর আন্ডারপাস, সেইটা যদি মিটিয়ে দিতে পারে তাহলে ওনাকে আমি একটা পুরস্কার দেব, যেটাকে বলি নোবেল পুরস্কার। হকারের নিয়ন্ত্রণ অনেকটা হয়েছে। হকার যে নীতি আমরা পাবলিশ করেছি, রাজ্য সরকার হকার নীতি অনুমোদন দিয়েছেন। আমরা 1/3 অফ দি ফুটপাথ, যেটা সুপ্রিম কোর্টও আমাদের নির্দেশ দিয়েছে বা সারা ভারতবর্ষে দিয়েছে, যে সেটা হকার, বিলংস টু হকার। 1/3 আমরা ওই জন্যে প্লাস্টিক যাতে না বসে সেই জন্য বিভিন্ন রাস্তায়, এখন সব রাস্তায় করে উঠতে পারি, অনেকগুলো রাস্তায় টিন শেড করে দিয়েছি। এবং পুলিশকে বলেছি দেখার জন্য ইউজ অফ প্লাস্টিক যেন না হয়। হ্যাঁ, তার খদ্দের কোথায় দাঁড়াবে, একটা সুন্দর ইয়ে দিয়ে দিল, ছাতা দিয়ে দিল, যেগুলো বড় বড় ফ্যান্সি ছাতা দিয়ে দিল, আবার বর্ষা হয়ে গেল, বৃষ্টি হয়ে গেল, খুলে না। আগে ছিল যে একদম দোকানগুলোর ওপর থেকে একদম পুরো আনা, আমি গড়িয়ার দিয়ে হেঁটে গেলে সানলাইট পড়তো না। এখন কিন্তু সেই অবস্থা নেই। নিউ মার্কেটে রেগুলার ব্ল্যাক টপের উপরে হকার বসা একেবারে নিষিদ্ধ আইন। সেই জন্য নিউ মার্কেটে রেগুলার আমাদের চলছে যাতে ব্ল্যাক টপের উপর হকার না বসে, এবং নিউ মার্কেটের ভেতরে যাতে আমাদের মানে যারা ওখানকার কাস্টমার তারা যেন ঢোকে। আর শ্যামবাজারেও আমরা এটা করে দিয়েছি, ওই হকারের ওই জন্য শেড করে দিয়েছি, এবং অন্য অন্য জায়গায় আমরা আস্তে আস্তে করে দেবো। মানে একটা কমিটি হয়, সে কমিটি দুর্ঘটনা দেখে তার একটা রেমিডিস হয়, কিন্তু রেমিডিস হওয়ার পরেও ওইটা রেমিডিস হলো, কিন্তু 100% দুর্ঘটনার কোনোদিন ঘুরবে না। দমকল ডিপার্টমেন্টকে উঠিয়ে দিলেও চলবে, এটা তো কোনোদিন কেউ দাবি করতে পারে না সারা পৃথিবীতে, যে আমার আর দমকলের দরকার হবে না, আর কোনো এসবই তৈরি হয়ে গেছে, আর কোনো দুর্ঘটনা হবে না। সেটা তো হয় না। কোনো না কোনো মানুষের গাফিলতিতেই দুর্ঘটনা ঘটে, অসাবধানতাতেই দুর্ঘটনা ঘটে। সেই জন্য এটাকে বলা অ্যাক্সিডেন্ট। রোড অ্যাক্সিডেন্ট একটাও হবে না, এটা তো হতে পারে না, যেরকম সেরকম এটা হতে পারে না। কিন্তু তার মধ্যে সাবধান থাকতে হবে,
মানুষকে সচেতন করতে হবে, সেই জন্য এসওপি তৈরি হবে। আপনি এসওপি নাও মানতে পারেন, আপনি আপনার এসিটা চালিয়ে দিলেন ঘরে, সেই এসিটা বন্ধ করলেন না, 24 ঘন্টা করার পর শর্ট সার্কিট হয়ে গেল, তো এসওপি কি কাজ করবে? এই সেদিন যেটা এখানে হলো, এই ফ্লাইওভারের উপর আমি গেছিলাম, এসওপি কি কাজ করবে? সেটার জন্য তো মানুষের আইন আছে, শাস্তি আছে, তাই জন্য তাদের জেল হচ্ছে। কিন্তু এসওপিও করতে হবে, মানুষকে সচেতনও রাখতে হবে, এটা আমাদের কাজ, সেটা আমরা আমাদের তরফ থেকে করবো, মানে সরকার, কেএমসি সেটা করবে, আপনারা সাংবাদিক, আপনারা প্রচার করবেন সেটা। কিন্তু মানা না, মানে একটা লোকের ভুলে একটা বড় অগ্নিকাণ্ড হয়ে 14টা লোক মারা যাবে, কিছু না, একটা লোকও মারা যেত না। যেরকম সেদিনও বলেছি, আজকে রিপিট করছি আবার, ক্যাপ্টেন জাহাজ ডোবার শেষ সব এদের নাবিকদের করার পরে ক্যাপ্টেন জাহাজ ছাড়ে। আর এই হোটেলটায় উল্টো হলো, নিজেরা সব কর্মচারীরা চলে গেল, মালিক ছিলেন বেরিয়ে চলে গেলেন, ম্যানেজার উল্টো দিকে দাঁড়িয়েছিল। যদি পালাবার সময় যখন ছাদে উঠে গেলেন কর্মচারীরা, যদি নক করতো, ওরা তো বাইরে দিয়ে যায় না, শুয়ে আছে, যদি নক করতো আগ লাগা হ্যাঁ উপর ভাগো উপর ভাগো, তাহলেই লোকগুলো বেঁচে যেত। সেই ট্রেনিংটা হোটেলের ম্যানেজার বা হোটেলের মালিক কর্মচারীদের দেয়নি, ফায়ার ড্রিল হয়নি। কর্পোরেশন যেরকম ফায়ার ড্রিল করে, যে ফায়ার হলে কি, ফায়ার হতে পারে, এত বড় কর্পোরেশন কোথায় এটা লিকেজ আছে আমরা জানি না, ফায়ার হতে পারে, কিন্তু ফায়ার হলে আমাদের কি করণীয় সেটার জন্য ফায়ার ড্রিল হয়। এই হোটেলগুলোতে ফায়ার ড্রিল হয়, সেটা ওনারা করেননি।